সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, যন্তর মন্তরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা জোরদার, মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনায় তেহরানের পাল্টা হামলা। যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা, অর্থনীতি, পররাষ্ট্র, স্বাস্থ্যসহ বেশ কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন এনেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। শিক্ষা সংস্কার ও নিট প্রশ্ন ফাঁসের অভিযোগে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন ঘিরে উত্তাল দিল্লি। গতকাল সংসদ অভিমুখে যাত্রাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের কর্মসূচি পেয়েছে নতুন মাত্রা। আজকেও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হয়েছে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে হাসপাতালের থেকেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রখ্যাত প্রকৌশলী ও বিজ্ঞানী সোনম ওয়াংচুক। এদিকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন অভিমুখে পদযাত্রা করছে কংগ্রেস। আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল দিল্লি। প্রবল বৃষ্টি, কড়া নিরাপত্তা, পুলিশি অভিযান কিছুই দমাতে পারেনি যন্তর মন্তর ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারীদের। হাতে ব্যানার, মুখে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে স্লোগান। লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেও দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের। কোথাও কোথাও বিক্ষোভকারীদের একটি অংশকে পাথর ছুঁড়তেও দেখা যায়। সংঘর্ষে আহত হন বহু শিক্ষার্থী, নারী ও পুলিশ সদস্য। আহতদের ভর্তি করা হয় রাম মনোহর লোহিয়া, লেডি হার্ডিঞ্জ, এইমএস ও সফদরজং হাসপাতালে। এই ঘটনার পর অনশনরত প্রকৌশলী, বিজ্ঞানী ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক ঘোষণা দেন, আন্দোলনকারীদের উপর পুলিশি অভিযানের প্রতিবাদে তিনি অনির্দিষ্টকাল অনশন চালিয়ে যাবেন। এদিকে দিল্লি হাইকোর্টে ওয়াংচুককে সফদরজং হাসপাতাল থেকে তার পছন্দের মেডান্ট হাসপাতালে স্থানান্তরের আবেদন জানানো হয়, যার অনুমতি দিয়েছেন আদালত। অন্যদিকে আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা দাবিগুলো নিয়ে উচ্চমহলে আলোচনার আশ্বাস দেন। ককরোচ জনতা পার্টির এই বিক্ষোভ কাজে লাগাচ্ছে মোদি বিরোধীরাও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র সমালোচনা করেন। যদিও দিল্লি পুলিশের দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীদের একাংশ সহিংস আচরণ করে সরকারি সম্পত্তির প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। তাদের দাবি, বিক্ষোভ দমাতে যেয়ে 118 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে 70 জনকে। ঋতু সাহা, চ্যানেল 24। দর্শকের বিষয়ে বিস্তারিত কথা বলবো। দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর রঞ্জিত সেন। ডক্টর রঞ্জিত, স্বাগত আপনাকে। দেশে দেশে জেনজি বিক্ষোভের পর সরকার পতনের যে ট্রেন্ড, স্পেশালি দক্ষিণ এশিয়াতেও আমরা দেখেছি, ভারতের অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে? আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ককরোচ জনতা পার্টির দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলেছে, এছাড়া আর নতুন কি দাবি দেওয়া আছে, আর আপোষের বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা? দেখুন, প্রাথমিকভাবে আমি এটা জানাবো, যেটা আপনারা খবরে বললেন, যে প্রধানমন্ত্রী মোদিজি অলরেডি উনি একটা জিনিস বলেছেন পরিষ্কার করে, যে যে প্রশ্নপত্র কোনোভাবেও, পরীক্ষার প্রশ্নপত্র পাশ করাটা খুবই নিন্দনীয়, মহাপাপ একটা। এবং সাথে এটাও বলেছেন যে যারা এই ধরনের কাজের পরে কোনো ধরনের কোনো বিক্ষোভের মানে বিক্ষোভ উস্কানি যারা দেয়, তাদের ব্যাপারটাও মোটামুটি একটা নিশানায় তারাও পড়েছেন, সেই সো কল্ড উস্কানিদাতারা যাকে বলা হয়। কিন্তু এখানে আমি একটা কথা পরিষ্কার বলবো, যেটা রাজনৈতিক দিকটা যেরকম কংগ্রেস এখন প্রধানমন্ত্রীর নিবাসের দিকে রওনা হয়েছে বিক্ষোভদের জানাতে, এগুলো পিওর মানে রাজনৈতিক কাজ ছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু সেটা তো যে কোনো দেশেই হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই পুরো ঘটনাটা যখন হয়েছে, পেপারটা লিক হয়েছে, সব হয়েছে, সেগুলো নিয়ে ব্যবস্থা অলরেডি সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং হচ্ছে। এরকম নয় যে কিছু করা হয়নি। দ্বিতীয়, যখন এই বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করলো দিল্লির নানা জায়গায়, এবং সেটাতে আরো কিছু লোকেরা জয়েন করলো, এটাতে একটা জিনিস আমি খালি বলবো, যে কোনো না কোনো ভাবে আমার কাছে আমি এটা মনে করি যে এই বিক্ষোভে বিদেশি হাত থাকার সম্ভাবনাটা কিন্তু প্রবল। এবং এটা আমি দেখতে পাচ্ছি, কারণ আপনাকে এটাও বলবো যে দক্ষিণ এশিয়ার বাকি যে ধরুন নেপালে যে ঘটনাটা হয়ে গেল, বা এছাড়াও যেখানে হলো, আমরা সবসময় ওটাকে এইভাবে, এই ধরনের ঘটনাগুলোকে এইভাবে দেখে এসেছি যে ইউথ এটা এটা বলছে, জেন জি এটা বলছে।
কিন্তু এটা জেনজেড কোনো এখানে খালি এইটুকু একটা একটা ঘটনা নিয়ে এই প্রবল একটা এত মানে প্রবল ভাবে একটা কোনো ধরনের বিক্ষোভ দেখানো, এটা আমার মনে হয় শুধু বিক্ষোভ নয়, এটার পেছনে কিন্তু কোনো একটা বড় বাইরের হাত ডেফিনেটলি কাজ করছে। আপনার বিক্ষোভ হতেই পারে, এটা একটা ডেমোক্রেসিতে এরকম জিনিস না হওয়ার কোনো মানে নেই, কারণ ডেমোক্রেসিতে থাকবেই, একে অপরের বিরুদ্ধে বলতেই পারে, বা কোনো কমিউনিটি কোনো প্রবলেম হয়, স্টুডেন্ট কমিউনিটি হলো বা যে কোনো, তারা তাদের যেটা অসুবিধে সেটা সরকারের সামনে রাখতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে এমন ভাবে দেখানো হচ্ছে মানুষের সামনে, শুধু ভারতের মধ্যে নয়, মানে বিদেশেরও অনেক জায়গায় এমন ভাবে জিনিসটাকে তুলে ধরা হচ্ছে যে জেনজেড একেবারে জেনজি যেন এটার মধ্যে ঢুকে গেছে বিশাল ভাবে। এটা কিন্তু কোনো ওরকম নয়, কারণ একটা জিনিস বলে দিই, যে প্রথমে এই কাজটা সো কল্ড ককরোচ জনতা পার্টি শুরু করেছে, সে ভারতীয় হতে পারে, আমি মানলাম, কিন্তু ভারতে বসবাস ছিল কি যখন হয়েছিল? নো। সে কোথায় ছিল? বস্টনে ছিল। সে এটা কিরকম ব্যাপার যে প্রত্যেকটা বিক্ষোভের জন্য বিদেশ থেকে একটা লোক এসে বিক্ষোভ দেখাবে? সে সেই দেশের বাসিন্দা হয়েও, ভারতের বাসিন্দা হয়ে সে তাকে বিদেশ থেকে আসতে পারলো? কই ভারতীয় কিছু ছিল না? যদি এতই বিক্ষোভ বিক্ষোভ দেখাবার ছিল, তাহলে সেই ভারতীয়রা কোথায় গেল? সে এখানে এসে পুরোভাবে জিনিসটা সাজিয়ে নিয়ে সুন্দরভাবে বিক্ষোভটা একটা দেখানো, আর এটাকে সো কল্ড একটা বিশাল জেনজেড বিক্ষোভ হিসেবে দেখানো হলো। আমি এটুকু বলতে পারি, আবার বলছি, বৈদেশিক হাত আছে, একটু অপেক্ষা করুন, সেই প্রুফও এসে যাবে। এবং এইটুকু আমি বলে দিতে পারি, এটা শুধু ভারতে নয়, এই জিনিসটা কিন্তু দক্ষিণ এশিয়ার আরো কয়েকটা জায়গায় এরকম ভাবেই কাজটা চালানোর পথে এগোচ্ছে। সুতরাং এই আমি বলবো, যেটা হয়েছে পেপার লিক, ডেফিনেটলি ওটা খুব খারাপ জিনিস, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সেই অবস্থায় যারা যারা এটার জন্য দায়ী, তাদেরকে যথাযথ ভাবে তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হচ্ছে এবং হওয়া উচিত। কিন্তু এটাকে এমন ভাবে দুনিয়ার সামনে না দেখানো যে একটা কি না কি বিশাল একটা কিছু হয়ে গেছে। আমি মানলাম পেপার লিক হয়েছে, তাতে অনেক কিছু অসুবিধা হয়েছে বাচ্চাদের, আমি সবকিছু মানলাম, কিন্তু সেটাকে একটা আন্তর্জাতিক জি স্তরে জি নিয়ে বুঝতে গিয়ে পেরেছি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর অয়নজিৎ সেন দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। টানা 10ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে তেহরান। একই সাথে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র পথে অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে শুধু যুদ্ধ নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ নতুন সংকটের মুখে পড়েছে। এক মাস আগের যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। জর্ডানে ইরানের হামলায় 3 মার্কিন সেনা নিহতের পর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এর চড়া মূল্য দিতে হবে তেহরানকে। এরপরই টানা 10ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সামরিক অভিযান চালানো হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাকে। জবাবে পাল্টা হামলা জোরদার করেছে ইরানও। তেহরানের দাবি, কুয়েতে 2টি মার্কিন ক্যাম্প ও একটি বিমান ঘাঁটি, জর্ডানের আকাবা বিমানবন্দর এবং সিরিয়ায় মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের পাল্টা হামলার উত্তাপ ছড়িয়েছে হরমুজ প্রণালীতেও। দেশটির দাবি, 2টি তেলবাহী জাহাজে বিস্ফোরণ করা হয়েছে। আর যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, ওমানের লিমাহ উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন দেশের মধ্যস্থতায় কূটনৈতিক উদ্যোগ নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের মূল উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা। তবে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে তার কঠিন পরিণতি হবে। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথ অবরোধ ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বিক্ষোভ করেছে রাজধানী সানায়। বিশ্লেষকরা বলছেন, এই অবরোধ কার্যকর হলে বৈশ্বিক তেল সরবরাহ প্রায় 7% কমে যাওয়ার শঙ্কা রয়েছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।
হরমুজ প্রণালীর পর লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাবুল মানদেবেও অবরোধের হুমকি দিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়তে পারে বিশ্বের জ্বালানি বাজারে। ইরান যুক্তরাষ্ট্র দ্বৈরথে এরই মধ্যে বৈশ্বিক তেল সরবরাহ, জাহাজ চলাচল এবং জ্বালানির দাম নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের সংঘাত এবার নতুন করে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে বড় ঝুঁকির মুখে ফেলেছে। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ বাব আল মানদেবও এখন পড়েছে হুমকির মুখে। বিশ্লেষকদের শঙ্কা, মধ্যপ্রাচ্যের দুটি প্রধান জ্বালানি রপ্তানি পথ একসঙ্গে বাধাগ্রস্ত হলে বিশ্ববাজারে তেল সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। এমনটা হলে জ্বালানি সংকটের ক্ষেত্রে নতুন একটি ফ্রন্ট উন্মুক্ত হবে এবং একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান দ্বন্দ্বে যোগ হবে নতুন মাত্রা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালীতে আংশিক অবরোধ আরোপ করায় উপসাগরীয় অঞ্চলে তেল রপ্তানি ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব তাদের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি সরিয়ে নিয়েছে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে। সেখান থেকে ইউরোপগামী জাহাজ সুয়েজ খাল হয়ে এবং এশিয়াগামী জাহাজ বাব আল মানদেব হয়ে চলাচল করছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়ানবু থেকে প্রতিদিন প্রায় 40 লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে। জুন মাসে বাব আল মানদেব দিয়ে প্রতিদিন গড়ে 74 লাখ ব্যারেল পেট্রোলিয়াম পরিবহন হয়েছে, যা বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় 7%। এ অবস্থায় বাব আল মানদেবে অবরোধ কার্যকর হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন ধাক্কা লাগতে পারে। তেলের দাম আরও বাড়তে পারে, পাশাপাশি জাহাজ চলাচল ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও পড়বে বড় ধরনের চাপের মুখে। সবশেষ ইরান যুদ্ধের শুরুতে হুথিরা তুলনামূলক নীরব থাকলেও সম্প্রতি তারা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। হুথিরা বলছে ইয়েমেনের বন্দর ও বিমানবন্দরে সৌদি আরবের অবরোধ আরোপ ও ইরানের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই সিদ্ধান্ত। বিশ্লেষকদের মতে, যদি হুথিরা সত্যিই বাব আল মানদেবে জাহাজ চলাচল ব্যাহত করতে সক্ষম হয়, তবে হরমুজ ও লোহিত সাগর দুই কৌশলগত পথেই একযোগে সংকট তৈরি হবে। এতে শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যও ডুববে অনিশ্চয়তার অতল সাগরে। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। সরকার পরিচালনায় অভিজ্ঞ নতুন মুখের সমন্বয়ে গঠিত মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে অর্থনীতি, পররাষ্ট্র, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও আবাসন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। নতুন মন্ত্রিসভায় জন হিলি অর্থমন্ত্রী, এড মিলিব্রান্ড পররাষ্ট্রমন্ত্রী, ওয়েস স্ট্রিটিং প্রতিরক্ষামন্ত্রী, ইভেট কুপার স্বাস্থ্যমন্ত্রী ও শাবানা মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এছাড়া অ্যাঞ্জেলা রেইনার আবাসনমন্ত্রী, জোনাথন রেনল্ডস ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী এবং মিয়াটা ফান বুলে নিয়োগ পেয়েছেন জ্বালানি মন্ত্রী হিসেবে। এই রদবদলে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন স্টারমারের সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, আবাসনমন্ত্রী স্টিভ রিড সহ গুরুত্বপূর্ণ সদস্য। সোমবার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, জীবনযাত্রার ব্যয় কমানো, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আবাসন সংকট মোকাবেলা ও দীর্ঘমেয়াদী সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যান্ডি বার্নহাম। ভারতের সিকিমের নামচি জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মাণাধীন সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ভূমি ধসের কারণে সুড়ঙ্গের প্রবেশ পথ বন্ধ হয়ে যায় এবং বিষাক্ত মিথেন গ্যাস লিক হয়ে এখন পর্যন্ত 8 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে 12 জন শ্রমিককে। এখনও টানেলে অন্তত 18 জন আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এনডিআরএফ সহ একাধিক সংস্থা। উদ্ধার কাজটি জটিল করে তুলেছে টানেলের ভেতরে লিক হওয়া উচ্চমাত্রার মিথেন গ্যাস। সিকিমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। উমরা যাত্রীদের জন্য নতুন নিয়মের ঘোষণা দিল সৌদি আরব। বিদেশি মুসল্লিদের জন্য 1 বছর মেয়াদী নতুন মাল্টিপল এন্ট্রি উমরা ভিসা চালু করেছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয়। স্থানীয় সময় সোমবার এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা জারি করে মন্ত্রণালয়টি। এতে এখন থেকে বছরের যে কোনো সময় একাধিকবার উমরা পালন করতে পারবেন মুসলিমরা। সৌদি আরব থেকে শিহাব শাহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উমরা পালনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়ের তথ্য মতে, ওমরা ভিসার মেয়াদ 1 বছর হলেও
একবারে দেশটিতে অবস্থান করা যাবে সর্বোচ্চ 90 দিন। নতুন নিয়ম অনুযায়ী প্রতিবার ভ্রমণের আগে সৌদির অফিসিয়াল নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পারমিট এবং অনুমোদিত এজেন্সির সার্ভিস প্যাকেজ কেনা বাধ্যতামূলক করা হয়েছে। বারবার যারা ওমরা করেন বছরে 2 থেকে 3 বার, তাদের জন্য খুবই সুবিধা হলো এই ঘোষণার মাধ্যমে যে তারা নিজে অ্যাপসের মাধ্যমে আবেদন করে তারা 1 বছরে মাল্টিপল ভিসা নেবে এবং ওমরা করতে এসে সর্বোচ্চ 90 দিন তারা থেকে আবার চলে যাবে এবং সুবিধা মতো সময় আবার আসবে। 1 বছর যদিও মাল্টিপল হয়, কিন্তু আপনি থাকতে পারবেন 3 মাস। 3 মাসের বেশি আপনি থাকতে পারবেন না। আপনি বারবার এসে 1 বছরের ভিতরে 3 মাসে থাকতে পারবেন। এর বেশি থাকলে আপনি সেক্ষেত্রে জেল জরিমানা হতে পারে। এছাড়া হজের মূল মৌসুমে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ওমরা ভিসাধারীদের জন্য। আনুষ্ঠানিকতা শেষ করে সৌদি আরব ছাড়ার মাধ্যমে ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরের বার ভ্রমণের আগে নতুন প্যাকেজ বুকিংয়ের মাধ্যমে আবারও নিতে হবে এই ভিসা। ওমরা ভিসা দিয়ে প্রবেশ করে সৌদি আরবে কোনোভাবেই চাকরি বা ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সৌদি হজ মন্ত্রণালয়। এরই মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুকের মাধ্যমে শুরু হয়েছে ওমরার আবেদন প্রক্রিয়া। সঠিক প্যাকেজ বুকিংয়ের মাধ্যমে বাংলাদেশিরাও বছর জুড়ে আবেদনের সুযোগ পাবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে, কিন্তু জাপানি সেনা কর্মকর্তা হিরো ওনোদার কাছে সেই যুদ্ধ শেষ হতে সময় লেগেছিল আরও 29 বছর। ফিলিপাইনের লুবং দ্বীপের দুর্গম জঙ্গলে তিনি লড়ে গেছেন এমন এক যুদ্ধ যা আসলে বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে দীর্ঘ লড়াই শুধু বেঁচে থাকার ছিল না, এটি ছিল স্থানীয় দ্বীপবাসীর জন্য এক চরম আতঙ্ক আর রক্তক্ষয়ী ট্র্যাজেডির ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে জাপানি সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হিরো ওনোদাকে পাঠানো হয় ফিলিপাইনের লুবং দ্বীপে। দায়িত্ব ছিল গেরিলা আক্রমণ চালানো এবং মিত্র বাহিনীর বিমান ঘাঁটি ধ্বংস করা। বিদায় বেলায় তার কমান্ডিং অফিসার নির্দেশ দিয়েছিলেন, পরিস্থিতি যাই হোক না কেন তুমি আত্মসমর্পণ করবে না। 1945 সালের আগস্টে জাপান আত্মসমর্পণ করলেও ওনোদা এবং তার 3 সঙ্গী তা বিশ্বাস করেননি। মিত্র বাহিনীর ফেলে যাওয়া লিফলেটগুলোকে তারা শত্রুপক্ষের ফাঁদ বলে ধরে নেন। বিশ্বযুদ্ধ শেষ হলেও ওনোদার যুদ্ধ থামেনি। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং রসদ সংগ্রহ করতে তারা স্থানীয় ফিলিপিনো কৃষকদের উপর নিয়মিত হামলা চালাতেন। দীর্ঘ 3 দশকে ওনোদা এবং তার সঙ্গীদের হাতে প্রায় 30 জন নিরীহ ফিলিপিনো নাগরিক নিহত হন এবং আহত হন শতাধিক। ফসল জ্বালিয়ে দেয়া, গবাদি পশু হত্যা এবং পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে লুবং দ্বীপের সাধারণ মানুষের জীবনকে তারা নরকে পরিণত করেছিলেন। 1972 সালের পর সঙ্গীদের মৃত্যু ও দলত্যাগের পর লুবংয়ের জঙ্গলে ওনোদা রয়ে যান সম্পূর্ণ একা। কিন্তু তারপরেও স্থানীয়দের ওপর তার গেরিলা আক্রমণ থামেনি। সবশেষ টোকিও থেকে ওনোরার তৎকালীন কমান্ডিং অফিসার মেজর ইয়োশিমি তানিগুচিকে লুবং দ্বীপে নিয়ে আসা হয়। 1974 সালের 9 মার্চ তিনি ওনোদাকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ থামানোর নির্দেশ দেন। 29 বছর পর আত্মসমর্পণ করেন হিরো ওনোদা। দীর্ঘ সময় ধরে ফিলিপিনো নাগরিকদের হত্যা করার পরও ওনোদাকে যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হয়নি। তৎকালীন রাজনৈতিক সমঝোতা ও ওনোদার মানসিক পরিস্থিতি বিবেচনা করে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস তাকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেন। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।